আজ আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কারের দিক নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। রাজা রামমোহনের পরে ঊনবিংশ শতকের বাংলায় দ্বিতীয় প্রধান সমাজ সংস্কারক ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন প্রকৃতই মহামানব। সমাজের নির্যাতিত নারী শ্রেণীর মুক্তির জন্য তিনি আজীবন চেষ্টা করেন। 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুরের বিশৃঙ্গ গ্রামে এক দরিদ্র পরিবারে তার জন্ম হয়। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। বহু কষ্ট ও ক্লেশ স্বীকার করে তিনি সংস্কৃত সাহিত্যে পাঠ শেষ করে এবং তার পাণ্ডিত্যের খ্যাতি চারিদিকে বিস্তৃত হয়। বিদ্যাসাগরের সংস্কৃত চর্চা করলেও তিনি ছিলেন আসলে রেনেসাঁস ভাবধারায় অনুপ্রাণিত। যুক্তি ও প্রমাণকেই তিনি শ্রেষ্ঠ মনে করতেন। সমাজের বহু অন্ধ কুসংস্কার তিনি এজন্য দূর করার সংকল্প নেন। এই সময় কৌলীন্য প্রথা, বহুবিবাহ ও বাল্যবিবাহের দরুন হিন্দু সমাজে দুর্দশার অ্যাক্সেস হয়। কুলীন ব্রাহ্মণগণ বৃদ্ধ বয়স পর্যন্ত বহু পত্নী গ্রহণ করে মৃত্যুমুখে পতিত হলে বালিকা বধূরা বিধবা হয়ে অশেষ দুঃখ ভোগ করত। বয়স্ক লোকেরা বালিকা কন্যাদের পানি গ্রহণ করে বার্ধক্যবশত মৃত্যুমুখে পড়লে অল্প বয়স্কা বিধবারা ভরণ পোষণহীন হয়ে নিরাশ্রয় হয়ে পড়ত। হিন্দু সমাজের বিধবাদের তিলে তিলে মৃত্যুবরণ করা ছাড়া পথ ছিল না। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রক্ষণশীল সমাজের সকল বাধা দূর করে বিধবা বিবাহের সপক্ষে জনমত গঠন করেন। তিনি পরাশর সংহিতা থেকে প্রমাণ করেন যে হিন্দু শাস্ত্রে বিধবা বিবাহের অনুমোদন দেয়া আছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্রের প্রভাবে লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাতে কলমে এই আইনকে কার্যকরী করার জন্য নিজ পুত্র নারায়ণচন্দ্রকে জনৈক বিধবা পাত্রীর সঙ্গে বিবাহ দেন। বিধবাদের বিবাহদান সমর্থন করার জন্য তিনি রক্ষণশীলদের হাতে বহু নির্যাতন সহ্য করেন, কিন্তু তিনি তাতে পিছু হটেননি। মহারাষ্ট্রে বিষ্ণু শাস্ত্রী প্রভৃতি সমাজ সংস্কারকরা বিধবা বিবাহের জন্য আন্দোলন চালায়। মহারাষ্ট্রে মহাদেব গোবিন্দ রানারে এই বিষয়ে বিশেষ কৃতিত্ব লাভ করেন। গুজরাট এবং অন্যান্য প্রদেশেও বিধবা বিবাহ সমিতি স্থাপিত হয়। বিধবা বিবাহ প্রভৃতি সংস্কার সম্পর্কে আইন রচিত হলে রক্ষণশীল হিন্দু সমাজে এই প্রথা জনপ্রিয় হয়নি। ফলে নারী মুক্তির জন্য বহু সংস্কার বিফল হয়। এই বিফলতার কারণগুলির মধ্যে অন্যতম হল: 1. রক্ষণশীল হিন্দুদের নতুন সংস্কারগুলির ঘোর বিরোধিতা। 2. নতুন সংস্কারগুলি প্রধানত উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, নিম্ন শ্রেণীর ও গ্রামীণ জনসাধারণের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি। 3. চিরস্থায়ী বন্দোবস্ত ও ভূমিকেন্দ্রিক সমাজে পুরুষদেরই প্রাধান্য থাকায় এবং পুরুষের সম্পত্তিতে বিশেষ অধিকার সমাজ স্বীকার করায় নারী মুক্তির কাজ বেশি দূর আগায়নি। 4. অর্থনৈতিক দুরবস্থার দরুন এবং অশিক্ষা ও নিরক্ষরতার জন্য সাধারণ লোক এই সংস্কারগুলির মূল্য বুঝতে পারেননি। নারীদের মধ্যে শিক্ষা বিস্তার ও তাদের অবরোধ যা পর্দা প্রথা থেকে মুক্ত করার জন্য ঊনবিংশ শতকে চেষ্টা চলে। ব্রাহ্ম সমাজের প্রভাবে পর্দা প্রথা ধীরে ধীরে উঠে যায়। ব্রাহ্ম নারীরা
ক্রমে বিদ্যালয় সভা সমিতিতে যাতায়াত করার অধিকার পায়। পর্দা ছেড়ে স্বাধীনভাবে চলাফেরার অধিকার ক্রমে হিন্দু পরিবারের নারীরাও লাভ করেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র নারী মুক্তির জন্য আজীবন চেষ্টা চালান। তিনি সর্বমোট 35টি নারী শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করেন। এর মধ্যে কয়েকটি বিদ্যালয় তিনি নিজ ব্যয়ে চালাতেন। বাংলার স্ত্রী শিক্ষা বিস্তারের প্রধান ক্ষেত্র বেথুন স্কুল 1849 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। ড্রিঙ্ক ওয়াটার বেথুন বিদ্যাসাগরের সাহায্যে এই বিদ্যালয় স্থাপন করেন 1849 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন করেন। পুরুষের বহু বিবাহ বা কৌলীন্য প্রথাকেও তিনি নিন্দা করেন। বিদ্যাসাগর সহজে সংস্কৃত শিক্ষার জন্য সংস্কৃত ব্যাকরণের সহজ রূপ উপক্রমণিকা নামে ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। বাংলা গদ্য সাহিত্যের আধুনিকীকরণে তার বিরাট অবদান আছে। সীতার বনবাস প্রভৃতি রচনায় তিনি নতুন গদ্যরীতির প্রবর্তন করেন। তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসাবে এই কলেজের দরজা সকল শ্রেণীর ছাত্রের জন্য খুলে দেন। আগে এই কলেজে ব্রাহ্মণ শ্রেণীর ছাত্ররাই প্রধানত স্থান পেত। তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউট স্থাপন করেন। এখন এই প্রতিষ্ঠান বিদ্যাসাগর কলেজ নামে খ্যাত। বিদ্যাসাগর অত্যন্ত তেজস্বী ছিলেন। মনপ্রাণে যুক্তিবাদী, নির্ভীক, স্বাদেশিক, এই খাঁটি ভারতীয়। তার দৃঢ় অথচ নির্মল চরিত্র ও মানবতার জন্য দয়ার সাগর বলে পরিচিত। 19বিংশ শতকের বাংলায় তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ সন্তান। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।